রাগ এমন একটা অনুভূতি যা মানুষকে ভেঙেও দিতে পারে, আবার দানবেও পরিণত করতে পারে। কিন্তু কল্পনা করো, এই রাগ যদি শরীরের ভেতরে জমে গিয়ে ধারালো অস্ত্র হয়ে বেরিয়ে আসে, তাহলে বিষয়টা কেমন হবে? আর এই অবিশ্বাস্য গল্প নিয়ে আমাদের আজকের কোরিয়ান ড্রামা ব্লেড ম্যানের এপিসোড 1। এই মানুষটির নাম হলো জো হংবিন। বাইরে থেকে সে একজন সফল, ঠান্ডা আর শক্তিশালী মানুষ, কিন্তু ভেতর থেকে সে একজন ভাঙা মনের মানুষ, যার কষ্ট ভাষায় প্রকাশ পায় না। যখনই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তার শরীর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ব্লেড। এই ব্লেড কোনো শক্তি না, এগুলো তার জমে থাকা যন্ত্রণার প্রতিচ্ছবি। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই অভিশাপের শুরু কোথা থেকে। চলুন আর দেরি না করে শুরু করা যাক ব্লেড ম্যান ড্রামার প্রথম এপিসোড 1। এই ড্রামার শুরুতে আমাদেরকে দেখানো হয় যে একটি মহলের ভেতর একজন হাউসকিপার তার মালিকের খাবার নিয়ে অনেক ব্যস্ত ছিল। আর পরে যখন সে তার মালিকের রুমের সামনে যায়, তখন তার মালিকের বডিগার্ড এসে তাকে জানায় যে স্যার আজকে নাস্তা করবেন না, তিনি আজকে না খেয়ে অফিসে যাবেন। তখন হাউসকিপার অনেক পেরেশানি হয়ে যায়, তার মালিকের কাছে যায় আর গিয়ে তাকে ভয়ে ভয়ে বলতে থাকে যে আপনি নাস্তা করেন স্যার, প্লিজ, না হলে আপনি এনার্জি পাবেন না। প্লিজ স্যার, চলুন আর একটু নাস্তা করে আসুন। আর আপনি কিছু না খেতে চাইলে বলুন। এইসব বলার পর হাউসকিপার তাকে 3বার করে সরি বলে এবং বলে প্লিজ স্যার, আপনি যা খেতে চান আমি তাই আপনাকে বানিয়ে দেব। তখন আমাদের ড্রামার হিরোকে দেখানো হয়, যার নাম হলো জো হংবিন, যে তখন ঘুম থেকে ওঠে আর হাউসকিপারের কাছে এসে বলে আপনি একটা লাইন পরপর 3বার লাগাতার বলেই যাচ্ছেন। হাউসকিপার তখন একটু লজ্জা পেয়ে যায় আর বলে কি, তখন বলে এতবার প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার এগুলা বলা লাগবে কেন? হাউসকিপার তখন বলে যে আমি ভেবেছিলাম আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, তাই আমাকে মাফ করবেন, এরপর এমন হবে না। হং তখন বলে যে কিচেনে আজকে নানা রকম কোরিয়ান ডিশেস তৈরি করা হচ্ছে আর তার সাথে আমেরিকান স্টাইলে ব্রেকফাস্টও তৈরি করা হচ্ছে। এরপর সে বলে যে আর আপনি আজকে নতুন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেছেন। এরপর সে রেগে যায় আর বলে আর ওই আচারটাও নষ্ট হয়ে গিয়েছে। তখন তো হাউসকিপার অনেক অবাক হয়ে যায় এবং তখনই দৌড়ে সে কিচেনের দিকে গিয়ে আচারটা চেক করে এবং দেখে যে সত্যি আচারটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর দেখানো হয় যে হং তার অফিসে যাওয়ার জন্য পোশাক পছন্দ করছিল, কিন্তু প্রতিটি পোশাক থেকেই সে বাজে আর তীব্র একটা গন্ধ পাচ্ছিল। এজন্যও সে প্রতিটি পোশাকে ছুঁড়ে মারছিল, কিন্তু বেচারা সিকিউরিটি তাকে কিছুই বলে না। এরপর তো সে তার বডিগার্ডকেই বলে যে শোনো, তুমি যে ব্র্যান্ডের লোশন নিয়েছো এটা আর নিবে না, এটা দিয়ে অনেক গন্ধ, এটা আমার ভালো লাগে না, এটা পরিবর্তন করে অন্য লোশন নিবে। এটা বলে পরে সে নিজেই নিজেকে বলতে থাকে যে এটা কি হচ্ছে আমার সাথে, আজকাল আমার নাক এত বেশি সেন্সিটিভ কেন হয়ে যাচ্ছে। এরপর যখন অফিসে গার্ডের ঘুম আসছিল, তখন সে হামি তুললে ভিতর থেকে হং চিৎকার করে বলে ওঠে যে মুখ বন্ধ করো ইডিয়েট। এরপর দেখানো হয় হং তার অফিসের এমপ্লয়ীদের সাথে অনেক রাগারাগি করছিল, কারণ তার অফিসে আজকে সেল কম হয়েছিল। এরপর সে এক পর্যায়ে প্রচুর রেগে যায় আর তার এমপ্লয়ীদের দিকে ল্যাপটপ ছুঁড়ে মারে। এতে তাদের অবস্থা তো বেহাল হয়ে যায়। তখন সে বলে যে ইয়েস, এতে বোঝা যায় যে হং এত পরিমাণ রাগী যে সে রেগে গেলে কাউকে না কাউকে না মারা অবধি তার রাগ কমে না। এরপর হং তার অফিসে বসে ভাবছিল যে কিভাবে তার কোম্পানির উন্নতি করবে, তাও আবার এভাবে। এরপর সে এত পরিমাণ রেগে যায় যে বলে তোমরা দুজন রিজাইন দিয়ে দেবে। তারপর আবার ভেবে বলে না না, তোমরা দুজন না, অফিসের সবাই রিজাইন দেবে, আমার অফিসের সবার রিজাইন পেপার চাই। এটা বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। আর এরপর এই দুজনকে দেখানো যায় যে তারা এভাবে শুয়ে শুয়ে কান্না করছিল আর বলছিল আমরা হসপিটালে ভর্তি হলে জো হংবিন কি আমাদেরকে হসপিটালে দেখতে আসবে। এরপর আমাদেরকে জো হংবিনকে দেখানো হয় যে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন সে তার বডিগার্ড ও ড্রাইভারকে বলে তোমরা দুজন কি রিলেশনশিপে আছো? তখন তারা বলে সরি স্যার। তখন জো হংবিন আবারও বলে তোমরা কি কাপল হয়ে গিয়েছো? তোমাদের গা দিয়ে এত পরিমাণ গন্ধ, তোমরা দুজন এখান থেকে চলে যাও। এটা বলে সে তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। আর
এরা দুজন তো নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে। তখন বডিগার্ড ড্রাইভারকে বলে যে, তুমি কি আমার পারফিউম লুকিয়ে লুকিয়ে ইউজ করেছো? বডিগার্ড তখন বলে, না, ওই একটু স্যার, আপনার রুমে গিয়েছিলাম তখন একটু এটা নিয়েছি। এরপর বডিগার্ড ড্রাইভারকে ফেলেই সেখান থেকে চলে যায় রাগ করে। এরপর আমাদেরকে এই ড্রামার নায়িকাকে দেখানো হয়, যার নাম হচ্ছে সং সি ডং। তাকে আমরা ডং বলেই ডাকবো। ডং এখানে তার বাড়িওয়ালার সাথে অনেক চিল্লাচিল্লি করছিল, কারণ বাড়িওয়ালা জোর করে তার রুমে ঢোকার জন্য চেষ্টা করছিল। কারণ বাড়িওয়ালা বলছিল যে তার রুমে 4টা ছেলে আছে, কিন্তু ডং এখানে বলছিল যে তার রুমে কেউ নেই, সে এই রুমে একাই থাকে। অন্যদিকে সেই ছেলেদেরকে দেখানো হয় যারা জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করছিল। এর মধ্যে ডগের এক বন্ধু আবার বাইরে থেকে ভিতরে চলে আসে, কারণ তাদের সবার জুতা ঘরের ভিতরে রয়ে গিয়েছিল। সেগুলো লুকোনোর জন্য সে আবার ঘরে ফিরে আসে, কিন্তু তখনই ঘরের মালিক ঘরে চলে আসায় সে আলমারির ভেতরেই লুকিয়ে যায়। আর মালিক এসে কিছু না পেলে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে এই গাধাটা আলমারিতে এমনভাবে আটকে পড়ে যে আর সে বের হতেই পারছিল না। আর তখন তাকে টেনে বের করতে যেয়ে সবাই ধরা পড়ে যায়। এরপর একটা ছেলেকে দেখানো হয় যে দৌড়ে দৌড়ে হসপিটালে যাচ্ছিল, যেটা ছিল ডং এর বন্ধু। এরপর সেই দুজন এমপ্লয়িকে দেখানো হয় যাদেরকে হং ইচ্ছামতো পিটিয়েছিল, যারা কিনা হসপিটালে ভর্তি ছিল আর যাদেরকে হসপিটালে দেখার জন্য হং এসেছিল। আর এখানে আসার পর সে তাদেরকে প্রমোশন করিয়ে দেয়। আর এই এমপ্লয়ি দুজন ভাবতে থাকে যে হং যেমনই হোক না কেন সে অনেক কাইন্ড, আর এজন্য তারা ভাবে যে তারা আর রিজাইন দেবে না কোম্পানিতে এবং তারা সেখানেই থেকে যাবে। তখন তাদের মধ্যে থেকে একজন হংকে যখন ধন্যবাদ জানাতে যায়, তখন হং কিছু একটা স্মেল নিচ্ছিল এবং তখন তাকে বলে যে চুপ কর বেয়াদব। এটা বলে সে সেই গন্ধ শুকতে শুকতে ডংদের কেবিনে চলে আসে। ডংরা এখানে তার বন্ধুকে নিয়ে হসপিটালে এসেছিল এবং তাদের কেবিনে যখন হং আসে তখন সে ডংকে দেখার পর তার মনের মধ্যে নানা রকমের স্বপ্ন আসতে থাকে এবং সে স্বপ্নে বিভিন্ন রকমের ফুল দেখতে পায়। ডং যখন তার পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়, তখন ডংকে ডাকতে ডাকতে তার বন্ধু সেখান দিয়ে হংয়ের পাশ কাটিয়ে চলে যায় এবং তখন সে নোংরা এবং বাজে গন্ধ পেতে থাকে। তখন সে বমি করতে চায় আর স্বপ্নের রাজ্য থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর আমাদেরকে ডংকে দেখানো হয় যে গ্লোবাল গেমের জন্য হংয়ের অফিসে যাচ্ছিল। তখন তার বন্ধু তাকে সেখানে যেতে মানা করে দেয় আর বলে যে তুমি সেখানে যেও না। ডং তখন তাকে বলে যে আমাদের গেমের মনস্টার আমরা বানিয়েছি, সেটা আমার চাই। তখন তার বন্ধু তাকে বলে যে তুমি কি গ্লোবাল গেম কোম্পানির মালিক মিস্টার হং এর সম্পর্কে শোনোনি? সে কোনো রাক্ষসের থেকেও কম কিছু নয়, সে অনেক বাজে। তখন ডং তাকে বলে যাই হোক না কেন আমি যাব তার অফিসে। এটা বলে সে চলে যায় এবং এগুলো আড়াল থেকে হং শুনে নেয়। এরপর সে তার গার্ডকে ফোন করে আর বলে যে এই, আমি কি উড়ে উড়ে অফিসে যাব? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, না হলে তোমাকে মেরে তোমার মাথার চুল সব কেটে তোমার পেন্টিং বানিয়ে দিব, যেটা তুমি নিজেই চিনতে পারবে না। এবং দেখা যায় যে গার্ড তখনই সেখানে গাড়ি নিয়ে এসে উপস্থিত হয়। এরপর তারা যখন যাচ্ছিল তখন তাদের গাড়ির সাথে অন্য একটি গাড়ির ধাক্কা খায়, যেটা ছিল হংয়ের বাবার গাড়ি। এখানে হংয়ের বাবা গাড়ি থেকে বেরিয়ে আসে আর হংয়ের কাছে এসে বলে তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু হং তার বাবার কাছে ক্ষমা তো চাই না, উল্টো তার বডিগার্ডকে সে মারতে থাকে আর বলতে থাকে যে সে কি গাড়ি ঠিক মতো দেখে চালাতে পারে না, যে রাস্তাঘাটে বের হলে সে অ্যাক্সিডেন্ট করে বসে। আর এখানে হংয়ের এসব আচরণ দেখে বডিগার্ড হংয়ের বাবার কাছে ক্ষমা চেয়ে হংকে কাঁধে তুলে নিয়ে সে একটি স্পোর্টস ক্লাবে চলে আসে। আর এখানে হং যেতে যেতে তার বাবাকে অনেক বকা দিতে থাকে। এরপর গার্ড তাকে একটা বক্সিং রিংয়ে নিয়ে আসে আর বলে আপনার কি হয়েছে? তখন সে চিল্লিয়ে বলতে থাকে মাফ সে চাইবে, আমি চাইবো না, আমি কেন মাফ চাইবো? হং এখানে তার সমস্ত রাগ গার্ডের উপরে ছাড়তে থাকে, তাকে অনেক মারে আর বলে যে আমাকে এখানে কেন এনেছো? গার্ড তখন বলে স্যার ডং হয়তো এতক্ষণে অফিসে চলে গেছে। তখন সে আবার গার্ডকে একটা মারে আর বলে এই কথা তুমি আমাকে আগে বলনি কেন?
এরপর আমাদেরকে ডংকে দেখানো হয় যে ডংইউনকে ধরার জন্য এয়ারপোর্টে এসেছে, কারণ ডংউন তাদের গেমিং কোম্পানি হংয়ের কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন সেখানে ডং আসে এবং ডংউনকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করে। ও বলে যে আমাদের চাকরি নেই, আর এর মধ্যে আমাদের একটা বন্ধু এখন হসপিটালে ভর্তি আছে, আর এ অবস্থায় তুমি আমাদেরকে একা ফেলে পালিয়ে যেতে পারো না। এটা বলে সে কান্না করতে থাকে, কিন্তু ডংইউনের মনে তাদের জন্য মায়া হয় না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হংকে দেখানো হয় যে তার অফিসে গিয়ে তার অন্যান্য কলিগদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে ডং নামে কোনো মেয়ে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল কি না, কিন্তু সেখানে তার খোঁজ না পেয়ে সে ডংকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডংউনকে দেখানো হয় যে ডংয়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে একটা ওয়াশরুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং ডং ওয়াশরুমের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে। যখন ডংউন ওয়াশরুম থেকে বের হবে, ডং তখন তাকে ধরে নেবে। এদিকে কেবিন ডংউনকে খোঁজার জন্য ওয়াশরুমের ভিতরে গিয়ে ডাকাডাকি করতে থাকে, কিন্তু ডংইউন কেবিনের ডাকে কোনো সাড়া দেয় না, উল্টো চুপ করে ওয়াশরুমের ভেতরে বসে থাকে এবং হংয়ের সাথে তখন ফোনে কথা বলতে থাকে সেই প্রজেক্টের বিষয়ে, যেটা কিনা সে ডংদের থেকে চুরি করে হংয়ের কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর আমাদেরকে এয়ারপোর্টে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়, যাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক ভালো ফ্যামিলির একটি ছেলে। এবং তার লেডিগার্ড তাকে বারবার করে বলতে থাকে যে তুমি এবার ওয়াশরুমে গিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করবে না এবং দ্রুত ওয়াশরুম থেকে চলে আসবে, আমি তোমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবো। এটা বলে সে বাচ্চাটাকে ওয়াশরুমের ভেতরে পাঠিয়ে দেয় এবং সে নিজে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। এবং বাচ্চাটা যখন ওয়াশরুমের ভেতরে চলে আসে, তখন সে নিজের চেন খুলতে না পারলে ওয়াশরুমে কেভিন তাকে তার চেন খুলতে সাহায্য করে। অন্যদিকে ওয়াশরুমের বাইরে থাকা লেডিগার্ড একজন বৃদ্ধ লোককে দেখে সেখান থেকে পালাতে থাকে, আর লোকটা যখন মহিলাকে ধরার জন্য এগিয়ে আসে তখন সেখানে থাকা লাগেজে ধাক্কা খেয়ে পা পিছলে এভাবে পড়ে যেতে থাকে। তখন ডং তাকে কষে একটা থাপ্পড় মারে ও জোরে করে একটা চিৎকার করে, যেটা কেভিন, ডংউনের সাথে ফোন কলে থাকা হংও শুনতে পায়। এবং হং জানতে পারে যে ডং এখন এই মুহূর্তে এয়ারপোর্টে আছে এবং ডং তো এদিকে লোকটাকে ধরে ইচ্ছা মতো পেটাতে থাকে আর কান্না করতে থাকে। তখন সেখানে কেভিন আসে আর সেও মারতে থাকে এই লোকটাকে। এই সিনটা অনেক ফানি ছিল, আর এই সুযোগে ডংউন সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা পুলিশ স্টেশনে আসলে লোকটার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আর যখন তারা চলে যাচ্ছিল পুলিশ স্টেশন থেকে, তখন একজন ক্লিনার ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসে আর বলে যে এই বাচ্চাটা এয়ারপোর্টে একা একা বসে কান্না করছিল, তাই আমি একে নিয়ে এসেছি। এটা বলে পুলিশের কাছে বাচ্চাটাকে দিয়ে সে সেখান থেকে চলে যায়। কেভিন এখানে এই বাচ্চাটাকে চিনতে পারে ও বলে যে তুমি এখানে। ডং তখন বলে তুমি এই বাচ্চাটাকে কিভাবে চেনো? কেভিন তখন তাকে বলে যে সে ওয়াশরুমে চেন খুলতে পারছিল না, তাই আমি তাকে হেল্প করেছিলাম। তখন এটা বলে তারা চলে যেতে নেয়। তখন ওই বাচ্চাটা তাদেরকে দেখে কান্না শুরু করে, আর ডং সেখানে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরে তার কান্না থামিয়ে দেয়। এরপর যখন ডং সেখান থেকে চলে যাচ্ছিল, বাচ্চাটা তখন আবার কান্না করতে শুরু করে। এটা দেখে পুলিশ সেখান থেকে বাচ্চাটাকে তার কাছে এক রাত থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে হংকে দেখানো হয় যে তার অতীতের গার্লফ্রেন্ড তেহির ছবি দেখছিল এবং সেখানে সে একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে হং ও তেহি একসাথে বসে গল্প করছিল। সেখানে তার বাবা আসে ও তেহিকে অনেক বকাবকি করতে থাকে ও অনেক অপমান করে, ছোট লোক গরিব বলে। এইটা ভাবতেই হংয়ের মাথা বেশি গরম হয়ে যায় এবং সে তার ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে এবং এক পর্যায়ে রাগে তার পিঠে থেকে ধারালো এক প্রকার ব্লেড বেরিয়ে আসতে থাকে এবং আশেপাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এটা দেখে তার বডিগার্ড বুঝে যায় যে হংয়ের অবস্থা এখন অনেক খারাপ এবং সে দৌড়ে আসে গাড়ি নিয়ে।
আর হং তার এই অবস্থা লুকানোর জন্য একটা জায়গায় আসে যেখানে কোনো মানুষ নেই এবং সে এখানে এসে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে আমাদেরকে সেই লেডি গার্ডকে দেখানো হয় যে হংয়ের বাসার মেয়েটকে ফোন করে বলছিল যে বাচ্চাটাকে সে এয়ারপোর্টে হারিয়ে ফেলেছে এবং সে অনেক ভয়ে ছিল। তখন মেয়েট তাকে বলে যে তুমি কোনো টেনশন করো না, বাচ্চাটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, না হলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এটা বলে তারা ফোন রেখে দেয় এবং অনেক চিন্তা করতে থাকে বাচ্চাটার জন্য। এখানে বোঝা যায় যে বাচ্চাটার সাথে হংয়ের সাথে কোনো কানেকশন আছে এবং বাচ্চাটা হংয়ের কিছু হয়। আর অন্যদিকে ডং সেই বাচ্চাকে কাঁধে চেপে নিয়ে বাড়ি ফিরতে থাকে। তখন তাকে ডংউইন ফোন করে বলে যে হং তোমার সাথে দেখা করতে চায়, তুমি তার সাথে দেখা করে নিও। তখন ডংয়ের বাড়ির বাইরে হংকে দেখানো হয় যে ডংকে দেখে তার নাম ধরে ডাকে এবং ডং হং এর দিকে তাকালে সে আবারও সেই ফুলের গন্ধ শুঁকতে থাকে। আর এখানেই ব্লেডম্যান ড্রামার প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় এপিসোডটিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও।